সুন্দর একটা সকাল, সুন্দর একটা ওয়েদার, আর সেই সাথে আছি আমি মনিরা। আর তার সাথে আছে হচ্ছে আমার প্রাণ জুড়ানো, মন ভুলানো ছাদ বাগান, আমার বাগান বিলাসের সমাহার। রহমতের বৃষ্টি যেমন দুনিয়াটাকে ঠান্ডা করে দিয়েছে, মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে, ঠিক তেমনি আমার এই গাছগুলিকেও প্রাণবন্ত করে তুলেছে। সবই মহান আল্লাহ পাকের ইচ্ছা। মহান আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। আর এত সুন্দর সৃষ্টি মহান আল্লাহ পাকের, চোখ জুড়িয়ে যায়, মন ভুলিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আমি তো সকাল সকালই ছাদে চলে এলাম, আর ছাদে এসে নিজের অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা কেটে নিচ্ছি। অ্যালোভেরা দিয়ে আজকে হেয়ার প্যাক তৈরি করব। আমি কিভাবে ন্যাচারাল হেয়ার প্যাক তৈরি করে চুলের যত্ন নিই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা চাইলেই কিন্তু ছাদে বা বারান্দায় এরকম একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখতেই পারি। খুব যত্ন ছাড়াই কিন্তু এই গাছগুলো খুব সুন্দরভাবে হতে থাকে। আর অ্যালোভেরা কিন্তু শুধু চুলের যত্নে না, স্কিনের যত্নে, এমনকি শরীরের খাদ্য তালিকায়ও রাখা যায় অ্যালোভেরাকে। যেমন আমার আম্মা যে কয়দিন ছিল আমার বাসায়, প্রতিদিনই আমার আম্মাকে 2 বেলা অ্যালোভেরা আর গুড় দিয়ে একটা শরবত তৈরি করে দিয়েছিলাম, যেটা নাকি শরীরটাকে প্রচুর পরিমাণে ঠান্ডা রাখে। অনেকেরই কিন্তু শরীরে জ্বালা পোড়া হয়, তো অ্যালোভেরা এই শরবতটা খেলে কিন্তু সেটা থেকে মুক্তি পাওয়া যায়। আমি আমার প্রয়োজন মতো অ্যালোভেরা কেটে নিয়ে বাসায় চলে এসেছি। এখন আমি চপিং বোর্ড নিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি হেয়ার প্যাক তৈরি করি অ্যালোভেরা জেল দিয়ে। এখন যে ভিডিও শ্যুটটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটুকু দেখে আমি নিজেই হাসতে হাসতে শেষ। এডিট করতে যেয়ে আমি ক্যাস্টার অয়েল আনতে গিয়েছিলাম, আমি দিয়ে গিয়েছিলাম একটু ফাস্ট করে ভিডিওটা, এসে দেখি স্লোমোতে ভিডিওটা হয়ে আছে। তো যাই হোক, ওটাই লাগিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি সবগুলো অ্যালোভেরা ভালো করে ধুয়ে নিয়েছি আর অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি। নাইফের সাহায্যে কেটে নিয়ে চামচ দিয়ে আঁচড়িয়ে বের করে নিলাম। আর সেই সাথে আমি নিয়েছি ক্যাস্টার অয়েল। আজকে এই 2টা উপকরণ দিয়েই আমি চুলের যত্ন করব। এই তো এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম, আর জগের মধ্যে আমি অ্যালোভেরা জেল সবটুকু দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে অনেক বেশি। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ হবে। এটা স্কিপও করা যাবে, চাইলে দেয়া যাবে। যাদের খুব বেশি ড্যান্ড্রাফ আছে তারা চাইলে দিতে পারেন। ড্যান্ড্রাফের জন্য লেবুর রসটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। অ্যালোভেরা হেয়ার প্যাকটা কিন্তু আমাদের চুলটাকে অনেক বেশি সফট এবং স্মুথ করে, আর লেবুর রসটা খুশকি দূর করবে, ক্যাস্টার অয়েলটা নতুন চুল গজাতে সাহায্য করবে। সব মিলিয়ে অনেক হেল্পফুল একটা প্যাক এটা। তো এখন আমি খালাকে দিয়ে আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিব। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়ে আমি আমার মতো সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আর খালার কাজগুলো করে নিচ্ছে। তো এই 4 পার্টের যে ফোল্ডিং ডোরটা আমার আছে, এটা একটু ক্লিন করে নিয়েছি ভালো করে। আর রুমা আক্তার আইডি থেকে আপু রিকোয়েস্ট করেছেন যেন আমি আমার এই ফোল্ডিং ডোরটা একটু আপুর জন্য ভালো করে দেখিয়ে দেই, সেজন্য একটু শেয়ার করছি আবারও আপনাদের মাঝে। তো রুমা আপু, আপনাকে বলছি, আমি কিন্তু কাছ থেকে দূর থেকে আপনার জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডোরটা আর আমার বাসার পুরো ইন্টেরিয়র আমি হাতিলের মাধ্যমে, মানে হাতিলের লোক দিয়ে করিয়েছিলাম। তো ওনারাই করেছে। কি কাঠ, কি বোর্ড, আসলে উড বোর্ড মনে হয়, হাতিলের যে বোর্ডটা ওরা ইউজ করে সেই বোর্ড দিয়ে হয়তো বা করা, আমি সঠিক বলতে পারবো না। আর ভিতরের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো আলাদা কারখানা আছে, সেখানে আর কি অর্ডার করলে ওরা করে দেয়, সেখান থেকে ওভাবে করে এনে লাগানো হয়েছে। আমার এই ফ্ল্যাটটা রেডি করেছি আমি 4 বছরের বেশি হয়ে গিয়েছে। তো আমার এই পুরো ফ্ল্যাটটাতে ইন্টেরিয়রে যা খরচ এসেছে সেই খরচটা আমি জানি। আলাদা আলাদা করে কোনো খরচ জানতে চাইলে সেটা আমি প্রপারলি বলতে পারি না। তারপরেও অনেক সময় এই কমেন্ট আসে যে এই দরজাটাতে কত খরচ পড়েছে। তো 4 পার্টের এই ফোল্ডিং ডোরটার খরচ পড়েছে আনুমানিক, আমি জিজ্ঞেস করেছিলাম আমার হাজব্যান্ডকে যে কত খরচ হয়েছে, বললো যে 1,20,000 টাকার বেশি নাকি এই ডোরটাতে খরচ হয়েছে। সেটা 4 বছর আগে, তবে বর্তমান বাজারে সব কিছু করতে গেলেই দামটা একটু বেশিও আসতে পারে। আর এই ফ্রেমগুলো হচ্ছে নিজের পছন্দ মতো নিজের ডিজাইন দিয়ে করা হয়েছে। আমরা পছন্দ করে দিয়েছি ডিজাইনটা, সেই অনুসারেই ফ্রেমটা করে তারপর এনে লাগানো হয়েছে।
অনেকেই আছেন যারা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে পর্দা ইউজ করেন। তো পর্দা ইউজ না করে এরকম একটা 4 পার্টের বা 6 পার্টেরও আছে ফোল্ডিং ডোরগুলো যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাসাটা অনেক বেশি রাজকীয় হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে, সৌন্দর্যটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, আপুর রিকোয়েস্টে আজকে আমি আবারও হচ্ছে ফোল্ডিং ডোরটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর যখন গেস্ট আসে তখন পর্দা না টেনে আমি এভাবে ফোল্ডিং ডোরটাকে ক্লোজ করে দেই, আবার গেস্ট চলে যখন যায় তখন খুলে দেই। এভাবে ইউজ করা হয় আর কি এই ডোরটা। তো আশা করছি রুমা আক্তার আপু আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পেরেছি, আপনি খুশি হয়েছেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি আমার ফ্লোরের টাইলসগুলো ক্লিন করতে, অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। তো প্রত্যেক মাসে কিন্তু এই কাজটা করা হয় না, 2-1 মাস পরপরই করা হয়, 2 মাসের বেশি পরপর করা হয় বললেই চলে। আমি প্রথমে হারপিক নিয়ে নিলাম আর হারপিকগুলো আমি এই দাগের মধ্যে দিয়ে দিচ্ছি। টাইলসের যে দাগটা আছে খুব বেশি কালো হয়ে গিয়েছে, আর একটা ব্রাশের সাহায্যে এভাবে ব্রাশ করে লাগিয়ে রাখছি। 10 মিনিটের মতো আমি হারপিকটা লাগিয়ে রাখবো, তারপর আমি ক্লিন করে নিব। পুরা বাসাটা তো একদিনে ক্লিন করা এভাবে সম্ভব না, আমি শুধু আজকে আমার কিচেন এরিয়াটুকু এভাবে হারপিক লাগিয়ে রাখলাম। এক এক দিন এক একটা রুম ক্লিন করব। 2 থেকে আড়াই মাসের বেশি হয়ে গিয়েছে আর খুব বিশ্রী হয়ে গিয়েছিল, র্যাকগুলো একদম কালো কালো দাগ হয়ে গিয়েছে, দেখতে যা খুবই বাজে লাগে। আর এখন হচ্ছে 10 মিনিট পর আমি এই তারের মাজুনিটা নিয়ে নিলাম আর একটু জোরে জোরেই এই কালো দাগগুলোর মধ্যে ডলে ডলে দাগটাকে ক্লিন করে নিচ্ছি। এই কাজটা কিন্তু ভিক্সল দিয়েও করা যায়, তবে আমার কাছে কেন জানি মনে হয় ভিক্সলের চাইতে হারপিকটাই বেশি উপকারী। হারপিক দিয়ে ফ্লোরের টাইলস ক্লিন করলে বেশি সুন্দর হয়। আমি কিছুক্ষণ ডলে পরিষ্কার করলাম, আমার মাজা কোমর সব ধরে গিয়েছে, কারণ এই টাইপের কাজগুলো আমার করতে অনেক কষ্ট হয়। তারপরেও মনের জোরে আমি করে ফেলি অনেক সময়, কাজগুলো করে পরে ভুগি আর কি। তো এখন খালাকে দিয়ে বাকিটা করিয়ে নিচ্ছি। তো খালা তো ওইদিকে টাইলসটা পরিষ্কার করছে আর আমি চলে এলাম। এই যে দেখেন আমার সুইচ বোর্ডের কি অবস্থা, খুবই বাজে অবস্থা, খুব নোংরা হয়ে আছে। এগুলো ক্লিন করব করব করে করাই হচ্ছিল না গরমের কারণে। তো এখন ওয়েদারটা খুবই সুন্দর, কাজ করতে কোনোই প্রবলেম হচ্ছে না। তাই আস্তে আস্তে পুরা বাসার যে জায়গাগুলো নোংরা আছে সব ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। আমি এই কাজটা করছি হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে, টিস্যুর মধ্যে গ্লাস ক্লিনার দিয়ে নিলাম। তারপরে এই যে দেখেন খুব সুন্দর করে আমি সুইচ বোর্ডটাকে ক্লিন করে নিলাম, একদম চকচকে হয়ে গিয়েছে কিন্তু। একের পর এক আমি সবগুলো রুমের সুইচ বোর্ড ক্লিন করব আর সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি, যা আমি বরাবরই করি। তো যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অসংখ্য ভাইয়া আপুর মাঝে পৌঁছে দিবে, যা আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। তো সুইচ বোর্ডগুলো ক্লিন করতে করতেই খুব সুন্দর একটা লেখা আপনাদের সাথে শেয়ার করছি, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন রাজ্যে। এটা আমার ছেলের রুমে, আমার ছেলেই লাগিয়ে রেখেছে। আর এখন হচ্ছে আমি শেয়ার করছি হারপিক দিয়ে কিচেনটা ক্লিন করার পর টাইলসের অবস্থা কি। খালা হচ্ছে এদিক থেকে টাইলসটাকে ক্লিন করে ফেলেছে, মুছে নিয়েছে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে আরও একটু ক্লিন হতো, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তো এইভাবেই হচ্ছে আমি টাইলস ক্লিন করি আর কি হারপিক দিয়ে। আর এরপরে হচ্ছে আমি একটু দুধ সেমাই রান্না করে নিয়েছি। এই দুধ সেমাইটা আমার খুব বেশি রান্না করা হয় না, আজকে কেন জানি ইচ্ছে করলো। আর সকালবেলায় বাচ্চারা হচ্ছে চকোস খেয়ে নিয়েছে, বাবু তো চকোস খেয়ে স্কুলে গিয়েছে, আরিয়ানাও চকোস খেয়ে নিয়েছে, আর আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তো আমি ভাবলাম এখান থেকে একটু সেমাই নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেই। ব্রেকফাস্ট শেষ করে আমি আবারও কিচেনে চলে এলাম, রান্নাবান্না শুরু করব। তো রান্নাবান্না শুরু করার আগে তেল মশলাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। লবণের জারটা ফাঁকা হয়ে গিয়েছিল, লবণের জারটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। পানিটাও ঝরে গিয়েছে বয়মটার, আর শুকনা একটা ন্যাকড়া দিয়ে মুছেও নিয়েছি। এখন লবণটাকে রিফিল করে নিলাম, সেই সাথে আমার তেলটাও শেষ হয়ে গিয়েছিল তেলের জারে, আমি তেলটাও রিফিল করে নিয়েছি। এখন আমি রান্নাবান্না শুরু করব। এখানে হচ্ছে মাছের কাটা মাথা এগুলো ভিজানো হয়েছিল, খালা ভালো করে ধুয়ে দিয়েছে লবণ দিয়ে। আর বেশ কিছু মাছের পেটি আছে, এখানে অনেকগুলো মাছের পেটি একসাথে জমানো হয়েছিল। আমার মতো কে কে মাছের চাইতে মাছের পেটি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার যে কিভাবে এই মাছের পেটির সাথে এত ভালোবাসা হয়ে গেল আমি নিজেও জানি না। ছোটবেলা থেকে কোনো কিছু না খাওয়া মানুষ আমি, মানে কোনো সবজি মাছ মাংস কিছুই খেতাম না। পাউডার দুধ, একমাত্র পাউডার দুধ ছিল আমার অবলম্বন, সেটা দিয়ে আমি ভাত খেতাম। আর সেই আমি কখন থেকে যে এই মাছের পেটির প্রেমে পড়ে গেলাম সেটা আমি নিজেও জানি না। বাজারে গেলে মাছের পেটিটা কিন্তু অনেক সময় দেয় না, মাছ কাটার পর আমি চেয়ে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে কেন জানি। মাছের মাথা লেজ তারপরে পেটিগুলো সব হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মেখে আমি এখন ভেজে নিচ্ছি, একটু মুচমুচে করেই ভেজে নিব। এত বয়স হয়ে গিয়েছে তারপরেও মাছ খেতে কেন জানি খুব ভয় লাগে, কারণ মাছ খেলেই আমার কাটা লাগে গলায় আর কি। আর আমার বাচ্চারা কি বলে শোনেন আপনারা, যে আমার আম্মু মাছ খাবে আর আমার আম্মুর গলায় কাটা ফুটবে না, এটা কি হতে পারে নাকি? কাটা লাগবেই আমার আম্মুর গলায়, কারণ ওরা দেখে মাছ নিলেই আমার আর কি কাটা লাগে আর আমি খাওয়াটা সম্পূর্ণ করতে পারি না, দেখা যায় যে কাটা গলা থেকে সরিয়ে তারপর আবার খেতে হয় আর কি। তো ওরা এটা দেখে অভ্যস্ত হয়ে গেছে। আগে ওরা খুব ভয় পেত, খুব নার্ভাস হয়ে যেত আমি এরকম করলে। তো এখন ওরা বুঝে গিয়েছে যে আমার আম্মুর গলায় কাটা লাগবে আর আমার আম্মু সেটাকে যে কোনোভাবে বের করবে। তো ওরা আর কি বুঝে গিয়েছে, ওরা এটা নিয়ে খুব হাসাহাসিও করে। যদিও ওরা, আইমান হচ্ছে মাছ খেতে পারে কাটা বেছে, আরিয়ানা খুব একটা খেতে চায় না, ওরাও আমার মতোই হয়েছে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমি হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সেই ভাজা মাছগুলোকে রান্না করব, সেজন্য সব কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো তরকারিটা কষতে থাকুক, আর কষতে কষতে রান্না করতে করতে আমি 2-3 জন আপুর নাম সেদিন বলতে পারিনি, আমি আইডির নামগুলো সঠিকভাবে বুঝতে পারিনি যেদিন আমি কমেন্টের উত্তর দিয়েছিলাম। তো আপুরা খুব কষ্ট পেয়েছে, আমি কারো মনে কষ্ট দিতে চাই না। আমার এত প্রিয় প্রিয় আপুরা এত কষ্ট করে আমাকে কমেন্ট করে ভালোবাসে, তাদের কমেন্টের উত্তর দিব না এটা তো হতেই পারে না। আমি কোনো আননেসেসারি কমেন্টের উত্তর দিতে চাই না, কারণ তারা মাঝে মাঝে উল্টাপাল্টা কমেন্ট করে। সেই কমেন্টগুলো বাদ দিয়ে আমার যত প্রিয় আপু ভাইয়া আন্টি সোনামণিরা আছেন সবার কমেন্টের উত্তরই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তো যে কয়জন বাদ পড়ে গিয়েছিল তাদের উত্তরটা আজকে দিয়ে দিচ্ছি। রিয়া খান আইডি থেকে আপু তুমি লিখেছ যে আপু খুব কষ্ট পেয়েছি, আমি কমেন্টের উত্তর পাবো সে আশায় বসেছিলাম, কিন্তু তুমি আমার কমেন্ট পড়নি আপু। সরি আপু, এই তো আজকে তোমার কমেন্ট পড়ে নিলাম। তুমি আমাকে অনেক বেশি শুভকামনা জানিয়েছো নতুন জার্নির জন্য, তোমাকেও অনেক বেশি ধন্যবাদ, ভালো থেকো আপু। এরপরে আমি যে কমেন্ট পড়ছি MN ব্লগ থেকে, আপুও সেম কমেন্ট করেছে যে আপু তুমি আমার কমেন্ট পড়লে না, নামটাই বুঝতে পারলে না, দুঃখিত আপু। তুমিও আমার জন্য অনেক শুভকামনা জানিয়েছো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, তুমিও ভালো থেকো। তো যাই হোক, 2-1 জনের কমেন্টের উত্তর দিতে দিতে এদিক থেকে কিন্তু আমার বেগুন আলু টমেটো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ঝোলের পানি অ্যাড করেছি, তারপরে হচ্ছে আমি মাছের মাথা টাথাগুলো সব দিয়েও দিলাম। আর এই তরকারিটা আমার মনে হয় আমার সবচেয়ে পছন্দের একটা তরকারি, শীতের দিন গরমের দিন সব সিজনে আমি খেতে খুব পছন্দ করি এই বেগুনের তরকারিটা। আর এই তরকারিতে যদি ইলিশ মাছ দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। অন্য মাছ দিয়েও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না আমার কাছে। তো যাই হোক, বেগুন আলু টমেটোর তরকারিটা হয়ে গিয়েছে, আমি এই চুলায় নিয়ে এসেছি আর ওই চুলায় হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। অনেক সময় পর আপনাদের সাথে ক্যামেরাটা আবার অন করলাম, সেই যে রান্না বান্না করছিলাম সেখানেই ক্যামেরাটা অফ করেছিলাম, এরপরে আর অন করা হয়নি। এখন হচ্ছে রাত 8টা বাজে, এখন বসে বসে আমি আপনাদের সাথে যে কমেন্টের উত্তরের ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা আপলোড করলাম, করে তারপর নিজেই এখন বসে টিভিতে দেখছি। আমি মনে করি কি জানেন, জীবনে সুস্থ থাকার জন্য শরীরে ওষুধের চাইতে মানসিক স্বাচ্ছন্দ্য বোধটাই বড্ড জরুরি। মানসিকভাবে যদি নিজেকে আমি ভালো রাখতে পারি তাহলে আমি আমার আশেপাশের মানুষদেরকেও অনেক বেশি ভালো রাখতে পারবো। তাই প্রত্যেকটা মানুষেরই শারীরিক সুস্থতার চাইতে মানসিক সুস্থতা বেশি প্রয়োজন। মানসিকভাবে সুস্থ থাকলে শরীর কিন্তু এমনিতেই সুস্থ হয়ে যায়। আইমান এখন মানসিকভাবে কতটা ভালো আছে আপনাদের সাথে শেয়ার করছি। সে এত রাতে পড়াশোনা শেষ করে কালকে স্কুলে টিফিনে নেওয়ার জন্য একটা কেক বানিয়ে নিয়েছে। তার এই মানসিক উৎফুল্লটাই কিন্তু তার শরীরে কোনো কাহিল লাগতে দেয়নি, সে হচ্ছে কেকটাকে বানিয়ে নিয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।